মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর নামে মিথ্যা প্রকল্প দিয়ে ৮০ লক্ষর কাছাকাছি ফর্ম পূরণ করার পরে ১০,০০০ ছেলে পেয়েও টাকা পাচ্ছে না। এই যে নতুন প্রজন্ম, কোন ভরসায় দিদিমণির উপর ভরসা করবেন? মুখ্যমন্ত্রীর উপর কোন ভরসা করবেন? ভাতা তৃণমূল সরকার চালু করেছে, শহুরে জায়গায় হয়তো ১৫০০ টাকার এফেক্ট নেই, কিন্তু গ্রামাঞ্চলে তো ১৫০০ টাকার এফেক্ট থাকবে। এটা বুঝিয়ে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিকে চেষ্টা করেছিল মানুষকে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড় করে দেওয়ার জন্য। হসপিটালের বাইরে রুগীকে বলছে যে তুমি বাহির থেকে স্যালাইনটা কিনে নিয়ে আসো। খড়গ্রাম হসপিটাল যান, কদিন আগে খবর করেছিলেন, হসপিটালে নেই। তুমি কি মনে করো তোমার এই যে আন্দোলনের ইতিহাস, মিডিয়া কভারেজ, এটা তোমাকে এবারের ভোটে একটা এক্সট্রা মাইলেজ দেবে? লড়াই আন্দোলন ছাড়া জনগণের নেতা হওয়া যায় না। আমরা তো আর দিদিমণির দলের অনুগামী নয় যে মাথার উপরে কারোর হাত দিয়ে নেতা হবে। আরজি করের গেটের সামনে লাখো লাখো মানুষ আমাদের অবস্থান মঞ্চের সামনে উপস্থিত হয়েছিল। সেদিন কাঁদানে গ্যাসটা, সেদিন লাঠি দিয়ে পেটানোটা আমাদের অবস্থানের মঞ্চের উপরে সেদিন এসেছিল। তোমার এখানে এই সিটে তৃণমূল না বিজেপি কে বেশি কড়া প্রতিদ্বন্দ্বী তোমার জন্য? এখানে তৃণমূল, বিজেপি, বামপন্থী প্রার্থীর ধারে কাছে আসতে পারবে না। জনগণের মুখের কথা এটা। আমরা খড়গ্রামের মানুষ মনে করি এই ২০১১ থেকে ২০২৬ একটা কালো অধ্যায়। একটা উন্নয়নের কথা উনি বলতে পারবেন না, একটা। নমস্কার। কি ভাবছেন যে মাঠের মধ্যে আজকে কেন? মাঠের মধ্যে আমরা একটু সেট ছেড়ে এই কারণে এসেছি, কারণ এমন একজন ক্যান্ডিডেটের পডকাস্ট করতে আজকে এসেছি যিনি কার্যত মাঠে এবং মাটিতে মিশে তার প্রচারটা করছেন। তিনি সিপিআইএমের খড়গ্রামের প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। ধ্রুবদা, ওয়েলকাম টু আওয়ার শো। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার এই যে প্রচার, এই যে স্টাইল, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। খড়গ্রামের বাসিন্দা, খড়গ্রামের ছেলে, এবারে প্রচারে কেমন সাড়া পাচ্ছ বা কী লাগছে? দেখুন, আমি এই খড়গ্রামের মাটিতে যখন ছোট ছিলাম, ২০০৬ সাল, সেই সময় থেকে আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হই। খড়গ্রামের জোনাল কমিটির সম্পাদক, গোটা ব্লক নিয়ে যে আমাদের কমিটি ছিল তার নাম জোনাল কমিটি। পরবর্তী সময়ে যুব সংগঠনের দায়িত্ব পাই। খড়গ্রামের মাটিতে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, খড়গ্রামের মাটির নিচ অবধি আমি চিনি এবং খড়গ্রামের সাধারণ মানুষ আমাকে আমার ভিতর অবধি ওরা জানে। এই কারণে প্রচার আমরা মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের দাওয়ায়, মানুষের ঘরে, মানুষের উঠোনে পৌঁছানোর মতন ক্ষমতা আমার আছে। কারণ ছোট থেকেই আমরা এই খড়গ্রামের মাটিতে বড় হয়েছি। যুব আন্দোলন করার ক্ষেত্রে, ছাত্র আন্দোলন করার ক্ষেত্রে জেলা সম্পাদক, সভাপতি, রাজ্যের ক্ষেত্রে রাজ্যের দায়িত্ব পাওয়া, রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানোর পরেও খড়গ্রামের মানুষকে কিন্তু আমি ভুলিনি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে খড়গ্রামের মানুষ আমাকে ফোন করেছে যে আমি খড়গ্রাম থেকে বলছি, আমার হসপিটালে ওষুধ লাগবে, আমার হসপিটালে পেশেন্ট ভর্তি হচ্ছে না, আমার রক্তের প্রয়োজন। আমি দেখিনি যে উনি কোন দল করেন, উনি হিন্দু না মুসলিম, উনি আমার এলাকার পার্টি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এসেছেন কিনা, আমি এই খোঁজ নেবার আমার সময় থাকেনি। মানুষের কাজ আসার পরে কতক্ষণে সেই কাজটাকে আমি কমপ্লিট করব, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যার ফলে মানুষের কাছে আমাদের পার্টির যেমন গ্রহণযোগ্যতা বেড়েছে, আর এই নির্বাচনে লড়াই করতে এসে যখন মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, তখন এমন অনেক অসংখ্য মানুষ আছে, আমি জানি না কার কবে কি উপকার করেছি, কিন্তু মানুষ বলছে যে আপনি কি উপকার করেছেন আপনি নিজেই জানেন না। আমি সত্যি জানার কথা নয়,
খড়গ্রামে এটা বাড়িতে এটা যান। এটা এটা নিয়ে তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে কোনো একটা রাস্তার মোড়ে বা কোনো রাস্তার দোকান দিয়ে মোড়ে তুমি একটা যাচ্ছিলে, চপের একজন দোকানি ভদ্রলোক ছিলেন। বলছিলেন যে তুমি আমার কি উপকার করেছো তুমি জানো না। এরকম অসংখ্য ঘটনা আছে খড়গ্রামে, যে খড়গ্রামের মানুষ এখন যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি তখন কেউ দোয়া করছে, কেউ আশীর্বাদ করছে যে তুমি জিতবে, তুমি জিতবে, তোমার জেতার প্রয়োজন আছে। তো আমরা যেদিন এই বিধানসভার ক্যাম্পেইন শুরু করি, ঠিক তখন কিন্তু আমরা একটা কথাই লিখেছিলাম যে আমরা বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ঠিকই, কিন্তু জনগণের প্রার্থী। খড়গ্রামের আকাশে বাতাসে মাটিতে চায়ের দোকানে গঞ্জে বাজারে খোঁজ নেবেন, জনগণের প্রার্থী হিসাবে ধ্রুবজ্যোতি সাহা এস্টাবলিশড করেছে। এটাই মানুষের সঙ্গে প্রতিদিন থাকার ফসল। এই যে জনগণের পার্টি হিসাবে বা প্রতিনিধি হিসাবে উঠে এসছে তুমি বলছো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাস্তব তো এটাও যে 2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্ট যদি আমরা ট্যালি করি, বা তার আগে 2021-এর বিধানসভা নির্বাচন যদি ট্যালি করি, সেখানে যদিও জোট ছিল, স্টিল যে ধরো সিপিআইএমের প্রাপ্ত ভোট, সেটাই যে উইনিং ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের থেকে অনেকটা পিছিয়ে। শুধুমাত্র জনসংযোগ, পরিচিতি, মানুষের সাথে কথাবার্তা কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল পোস্ট, তুমি বিলিভ করো যে এইটা দিয়ে ভোট বৈতরণী পার হওয়া সম্ভব? সংগঠনের দুর্বলতা কোথাও ফ্যাক্টর হবে না? 77 সালে আমি গল্পে শুনেছি, আমাদের পুরাতন লিডারশিপের মুখে শুনেছি, 77 সালে যখন বামপন্থ সরকার আসে সব বুথে এজেন্ট ছিল না, কিন্তু বামপন্থ সরকার এসেছিল। আর 2011টা আমি দেখেছি, 2011তেও তৃণমূলের সব বুথে এজেন্ট ছিল না, তৃণমূল ক্ষমতা এসেছিল। ঠিক ওই ধরনের কিছু একটা ঘটতে চলেছে পশ্চিমবাংলায়, যা আমরা অনুভব করতে পারছি। কিভাবে, মানে কোন আভাসে তুমি এটা বলছো? খড়গ্রামে যেমন ধরো আমি তোমার একটা এক্সাম্পল বলছি, 2011 যে তুমি রেফারেন্সটা দিচ্ছ, তার আগে 2009-এ তৃণমূল সিপিআইএমের থেকে বেশি সংখ্যায় সাংসদ দিল্লিতে পাঠিয়েছে, 8-এ ফলাফল ভালো করেছে। ইভেন আমি যদি খুব ভুল না করি 2010-এ সম্ভবত মিউনিসিপ্যাল ইলেকশন ছিল, যেটা কংগ্রেস এবং তৃণমূল আলাদা লড়েছিল, সেখানেও তৃণমূল ভালো ফলাফল করে এবং কলকাতার কর্পোরেশনের দখল তৃণমূল নেয় সিপিএমকে সরিয়ে। একটা আভাস পাওয়া যাচ্ছিল। তুমি কিভাবে সেই আভাসটা দেখছো? কারণ বিগত ভোটগুলোতে তো সেটা হয়। আমার তো মনে হয় এই আভাসটা আমাদের থেকে তৃণমূল কংগ্রেস বেশি পাচ্ছে। তার কারণ তৃণমূল আভাস পাচ্ছে বলেই পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার নমিনেশন ফাইল করতে দিল না, ভোট লুট করলো। পরের বার ভোট লুট করলো, লোকসভায় ভোট লুট করলো, বিধানসভায় ভোট লুট করলো, এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা। তার মূল কারণ আমাদের সাধারণ মানুষ আমাদের পক্ষে আসছিল ঠিকই, কিন্তু প্রতিবাদ প্রতিরোধের বার্তাটা ঠিক জায়গায় আসছিল না। কিন্তু পরবর্তী সময়ে দেখেন একটার পর একটা ঘটনা, যদি আনিস খান বলেন, যদি আরজি করের ঘটনা বলেন, প্রতিটা ঘটনায় আমাদের মুভমেন্ট এবং মানুষের আমাদের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। এবং প্রতিদিন মানুষ কিন্তু আমাদের সঙ্গে মিটিংয়ে মিছিলে বাড়ছে। শুধু মিটিং মিছিলে বাড়ছে এটা নয়, কারণ মানুষ বিকল্প চাইছে। কারণ তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে গুন্ডারাজ, তৃণমূলের যে রাহাজানি, তৃণমূলের যে মা বোনেদের উপর অত্যাচার, যুবকদের কাজ না পাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর নামে মিথ্যা প্রকল্প দিয়ে 80 লক্ষর কাছাকাছি ফর্ম পূরণ করার পরে 10,000 ছেলে পেয়েও টাকা পাচ্ছে না। এই যে নতুন প্রজন্ম, কোন ভরসায় দিদিমণির উপর ভরসা করবেন, মুখ্যমন্ত্রীর উপর কোন ভরসা করবেন? কারণ পশ্চিমবাংলায় তো বর্তমান সময়ে কাজ নাই। এই খড়গ্রামে প্রতিদিন প্রতিটা বাড়িতে যান পরিযায়ী শ্রমিক, মাইক্রো ফিন্যান্সের জালে জর্জরিত, মানুষ আত্মহত্যা করছে। শুধু তাই নয়, প্রতিটা বাড়িতে যান, কেউ কেরালা, কেউ পুনা, কেউ মহারাষ্ট্রে, কেউ বোম্বে কাজ করছে। আমরা যে গ্রামে বাস করি, এই গ্রামে প্রাইমারি স্কুল দুটো, একটা হাই স্কুল বামপন্থ সরকারের সময়, আবার অঞ্চলে এমএসকে স্কুল, এসএসকে স্কুল আছে। স্কুলগুলোর চেহারা কি? আমরা যখন বামপন্থ সরকারের সময় এই স্কুলগুলোয় যেতাম, 45 জন 50 জন করে শিক্ষক থাকতো। এখন স্কুলগুলোয় যাবেন
হাই স্কুলে 15 জন, 10 জন, 20 জনের বেশি শিক্ষক নেই। আমাদের এই কান্দুরি স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কী করে পড়াশোনা হবে এত ছাত্রছাত্রী? এমএসকে স্কুলগুলো, এসএসকে স্কুলগুলো খড়গ্রামের প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। মানুষের বিশ্বাস ভরসা কী করে থাকবে? ছাত্রছাত্রীরা তো পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে। এই যে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, এতে কিন্তু ওরা ভালো নেই। তার মূল কারণ এই কাজ করতে যাবার, এই কৃষক ফসলের দাম পাচ্ছে না। আচ্ছা, কেন পাচ্ছে না? কারণ বামফ্রন্ট সরকারের সময় এই খড়গ্রামে কৃষিকাজের উন্নতির জন্য প্রথমে ক্যানেল ব্যবস্থায় জল পাঠাতে শুরু করলো। আপনি খড়গ্রামের প্রতিটা ক্যানেল দেখবেন, কোনো ক্যানেলে জল আসে না, ক্যানেল বন্ধ হয়ে গিয়েছে এবং ক্যানেলে যে গাছগুলো ছিল গাছগুলো লুট করা হয়েছে এবং ক্যানেলের পরিষ্কার করা হচ্ছে না, ক্যানেলে জল আসা বন্ধ হলো। সেচের জন্য মাঠে বিদ্যুৎ পাঠালো। বামফ্রন্ট সরকারের সময় খুব অল্প পয়সায় মাঠে বিদ্যুৎ পেত, এখন আর মাঠে অনেক পয়সা দিয়ে সেই বিদ্যুৎ কিনতে হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় বাড়িতে তো আলো জ্বালানোর জন্য বটেই, তার সঙ্গে শ্যালো মেশিনে নদী থেকে পুকুর থেকে জল তোলার জন্য হচ্ছে কেরোসিন তেল দিত 2 টাকা 5 টাকা লিটার। দিদিমণি আসার পরে সেটাও বন্ধ করে দিল। অতএব কৃষিকাজে যে সেচের জলের প্রয়োজন, জলের সংকট দেখা দিল, জলের দাম বৃদ্ধি হলো। ইউরিয়া, ডিএপি, কীটনাশক, পটাশ, সমস্ত সারের এবং তার সঙ্গে বীজের দাম বৃদ্ধি হলো। সারে কালোবাজারি হলো। বামফ্রন্ট সরকারের সময় 2 টাকার ইউরিয়া আজকে 10 টাকায় কিনতে হচ্ছে। কিন্তু ধ্রুবদা, বাজার মূল্যও তো বেড়েছে। মানে 2011 সালে আমরা একটা জামা, ধরো এই জামাটা যে দামে কিনতাম, আজকে তো সেই দামে জামাটা কিনি না। এটাও, এই বাস্তবটাও তো মানতে হবে। তাহলে আমাদের পশ্চিমবাংলায় সেই সময় আপনি প্রতিটা কৃষককে জিজ্ঞেস করে দেখবেন যে সেই সময় 1500 টাকা 1800 টাকাতেও ধান বিক্রি করতো, এখনও 1800 টাকায় ধান বিক্রি করছে। ধানের দামটা বৃদ্ধি হলো না, কিন্তু চালটা আবার গিয়ে আপনাকে 45 টাকা 50 টাকায় কিনতে হচ্ছে। শুধু তাই নয়, এবার ইউরিয়া, ডিএপি, কীটনাশকের দাম বৃদ্ধি হলো, তার সঙ্গে সারে কালোবাজারি। মানে সারের বস্তার প্যাকেটের গায়ে লেখা আছে 1300 টাকা বস্তা, কৃষককে 2600 টাকা 3000 টাকায় কিনতে হবে। দেখার দায়িত্ব কার? রাজ্যের সরকারের, তৃণমূল সরকারের, দেশের বিজেপি সরকারের। যখন আজকে জমিতে ইউরিয়া লাগবে, আজকে জমিতে ডিএপি লাগবে, কারণ সেচটা আজকে দেওয়া হয়েছে, সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে আপনাকে সার দিতে হবে। 3 দিন পরে তো দেওয়া যাবে না, বাজারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে। কৃষক 1300 টাকার সারকে 2600 টাকায় কিনতে বাধ্য হচ্ছে। তাহলে কৃষি ব্যবস্থা চলে গেল। প্রতি বছর এই আমাদের যদি খড়গ্রামে দেখেন, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে প্রতি বছর নিয়োগ হতো। আর এই প্রতি বছর নিয়োগে আমাদের এই গ্রামেই, আমাদের এই কান্দুরি গ্রামে বাবা মা বিড়ি বেঁধে খেত। 3 ভাই পড়াশোনা করলো সরকারি স্কুলে, একজন ডাক্তারের ডিগ্রি নিল, একজন প্রফেসর হলো, একজন হাই স্কুলের মাস্টার হলো। এই ঘটনা তো আমরা দেখতে পাই না এখন খড়গ্রামে। আমরা তখন আমাদের গ্রামের ফিল্ডে বসে থাকতাম, ফুটবল খেলতাম। যখন ওই মাস্টাররা আসতো, আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হতো যে আমাদেরকেও মাস্টার হতে হবে, আমাদেরকেও প্রফেসর হতে হবে। এখন নতুন প্রজন্মের মধ্যে ইচ্ছা শক্তি নাই, কারণ কাজ নাই, এসএসসি পরীক্ষা নাই, টেট পরীক্ষা নাই, পুলিশে নিয়োগ নাই। আজকে একটা সময় আমাদের এই খড়গ্রামের যে পাকা রাস্তা এবং ফিল্ডে প্রতি ভোরবেলায় 200, 300, 250 ছেলেরা মাঠে খেলতো, কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করার পরে পুলিশে লাইন হবে। এক্সচেঞ্জ থেকে কল আসতো, তারপরে কেউ মিলিটারিতে লাইন দিতে যেত। পুলিশে নিয়োগও বন্ধ হলো, মিলিটারিতে নিয়োগও এখন বন্ধ। মিলিটারিতে নিয়োগ বন্ধ করে দিয়ে যেমন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, অগ্নিবীর নিয়োগ করেছে। তাহলে কি হবে? এই নতুন ছেলেরা কি হবে, কোথায় কাজ পাবে? এবার তুমি একটা কথা আমাকে বলো, সেটা হচ্ছে যে এটা যেমন বাস্তব, তার সাথে এটাও তো বাস্তব যে এই যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বা ভাতা তৃণমূল সরকার চালু করেছে, যে 1500 টাকা মাসে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে, বা আরও এখন যুবশ্রী বা ইত্যাদি, এগুলো চালু করেছে।
তা তুমি এমন একটা সিট থেকে লড়ছো যে সিটটা একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘেরা, সেখানে তো শহুরে জায়গায় হয়তো 1,500 টাকার এফেক্ট নেই, কিন্তু গ্রামাঞ্চলে তো 1,500 টাকার এফেক্ট থাকবে। এটা বুঝিয়ে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিকে চেষ্টা করেছিল মানুষকে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড় করে দেওয়ার জন্য। মানুষ শুধু চাক ওর কাছে। আমরা বলছি 1,500 কেন? আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দাবি করেছিলাম যে যাদেরকে কাজ দিতে না পারবেন তাদেরকে 6,000 টাকা করে ভাতা দেন। আমরা তো 1,500 টাকার পক্ষে নয়, আমরা আরও বেশির পক্ষে, 6,000-এর পক্ষে। যে আমরা 1,500 টাকা নয়, আপনি 6,000 টাকা দেন। ফান্ড আসবে কোথা থেকে? সরকারের আয় তো নিয়ন্ত্রিত। হ্যাঁ, তাহলে সরকারের আয় নিয়ন্ত্রিত। সরকারকে আয় করার জন্য শুধু তো লুট করলে হবে না, টাকা চুরি করলে হবে না। বাংলার বেকার যুবকদেরকে স্বনির্ভর করার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? কেন স্কুলে শিক্ষক নিয়োগ যেমন হবে না, কেন নতুন কলকারখানা হবে না, কেন নতুন শিল্প হবে না, কেন নতুন নতুন কৃষিক্ষেত্র তৈরি হবে না, কেন বাংলার কৃষক পরিবারের ছেলেরা কৃষিক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন? কারণটা কি? ওখানে লাভ নেই, উপার্জন হচ্ছে না। ও তো দেখছেই যে আমাকে পুনা গিয়ে মুরগি কাটতে হবে, পড়াশোনা করার দরকার নেই, মাঠে যাবার দরকার নেই। মাইক্রো ফিন্যান্সের টাকা নিয়ে গরু ছাগল একটু বাড়িতে কিনছে, মেয়ের বিয়ের সময় টাকা দিচ্ছে, টাকা আবার শোধ করতে পারছে না, আবার তাদেরকে ঘুরে আসতে হচ্ছে। ঈদ, কুরবানি, দুর্গাপুজো, কালী পুজো বাংলার বেকার যুবকদের ভালো কাটছে না, মা বাবার ভালো কাটছে না। এখানেই আমাদের প্রশ্ন যে যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বাংলায় আরও স্কুল, আরও কলেজ তৈরি করতে হবে। সরকারি স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়ে বেসরকারি স্কুল কলেজ খুলছে। আচ্ছা আপনি বলুন, শুধু কি প্রাইমারি স্কুল হাই স্কুলের শিক্ষক বন্ধ? ডাক্তারের শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে আছে, আর 4 বছর হয়ে গেল। আগে এমবিবিএস পাস করার পরে, ইঞ্জিনিয়ার পাস করার পরে ছেলেদের কাজের সুযোগ থাকতো। এমবিবিএস পাস করার পরে গ্রামীণ হসপিটালে ছেলেরা কাজ পেত। আজকে নিয়োগ হচ্ছে না। এই খড়গ্রাম বিধানসভা এলাকায় বামপন্থ সরকারের সময় প্রতিটা অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। আপনাকে আমি একটার পর একটা স্বাস্থ্যকেন্দ্র বলছি। পারুলিয়া স্বাস্থ্যকেন্দ্র যান, ভেঙে পড়ছে, ঘুঁটো দিচ্ছে। মারগ্রামের স্বাস্থ্যকেন্দ্র যান, ভেঙে পড়ছে, ঘুঁটো দিচ্ছে, গরু ছাগল বাস করছে। খড়গ্রাম হসপিটাল যান, বামপন্থ সরকারের সময় তৈরি, ডাক্তার থাকতো, অপারেশন থিয়েটার তৈরি হয়েছিল। সেখানে অপারেশন হতো ছোট ছোট, অপারেশনের ছুরিতে কাঁচিতে আজকে জং পড়ে গেছে, অপারেশন হয় না। হসপিটালের বাইরে রুগীকে বলছে যে তুমি বাহির থেকে স্যালাইনটা কিনে নিয়ে আসো। খড়গ্রাম হসপিটাল যান, কদিন আগে খবর করেছিলে, হসপিটালে নেই, স্যালাইন নেই। প্রসব বেদনায় মা ছটফট করছে, বলছে গ্লাভস নেই, গ্লাভসটা কিনে নিয়ে আসো বাইরে থেকে। এই একটার সঙ্গে কিন্তু একটা যুক্ত। তুমি বলছো যে ইনফ্রাস্ট্রাকচার, মানে আমাদের সাধারণ গ্রামীণ পরিবেশে একটা মানুষের বেড়ে ওঠার বা সুস্থ থাকার বা ভালো থাকার জন্য যে সরকারি সহায়তাগুলোর দরকার ছিল সেগুলো ঠিক নেই, রাইট? আমি তোমার পয়েন্টটা নিলাম। আমি বলছি যে এইবারের যে ভোট হবে, মানে এই ইস্যুতেই কিন্তু 2011-তে ভোট হয়েছিল, হয়তো সেখানে বামপন্থীরা পরাজিত হয়েছিল, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এইবারের ভোটে আরও 2-3টে ফ্যাক্টর রয়েছে, তখন বিজেপি ছিল না, এখন বিজেপি রয়েছে। তোমার এখানে এই সিটে তৃণমূল না বিজেপি, কে বেশি কড়া প্রতিদ্বন্দ্বী তোমার জন্য? এখানে তৃণমূল, বিজেপি বামপন্থী প্রার্থীর ধারে কাছে আসতে পারবে না, জনগণের মুখের কথা এটা। কারণ খড়গ্রাম বিধানসভা এলাকায় 2011 সাল থেকে, এই 77 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 3 জন বিধায়ক ছিল। কমরেড দীনবন্ধু মাঝি, কমরেড বিশ্বনাথ মণ্ডল, কমরেড মানবেন্দ্রনাথ সাহা। এই 3 জন বিধায়কের কাজ, আর এই 2011 থেকে আজকে 2026 সাল, এই 15 বছর একজন বিধায়ক কাজ করছেন। আমরা খড়গ্রামের মানুষ মনে করি এই 2011 থেকে 2026 একটা কালো অধ্যায়। একটা উন্নয়নের কথা উনি বলতে পারবেন না খড়গ্রামের মানুষের, একটা।
স্কুল আমরা করেছি, কলেজ আমরা করেছি খড়গ্রামের, হেলথ সেন্টার খড়গ্রামের আমরা করেছি, খড়গ্রামের স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি, খড়গ্রামের হসপিটাল আমরা করেছি, খড়গ্রামে বড় বড় যে ব্রিজগুলো আমরা তৈরি করেছি কান্দির সঙ্গে আমাদের যোগাযোগের জন্য, গাদলার ব্রিজ বামফ্রন্ট সরকারের আমলে, বোলতুলুর ব্রিজ বামফ্রন্ট সরকারের আমলে। আমরা 34 বছরে পারিনি ধামালিপাড়ার সেতু নির্মাণ করতে, আমরা পারিনি যাদবপুরের সেতু নির্মাণ করতে, আমরা পারিনি আমাদের পুরারাঙ্গা ঝিল্লি অঞ্চলের ঘাটের সেতু নির্মাণ করতে, আমরা রানীনগরের সেতু নির্মাণ করতে পারিনি। এই 4টি সেতু খুব প্রয়োজন, কিন্তু আমরা তো কিছু সেতু করেছিলাম, এটা আমরা পারিনি, এটা ঘাটতি। কিন্তু 15 বছরে এই যে ঝিল্লি অঞ্চলের পুরাডাঙ্গার সেতু, যাদবপুরের সেতু, প্রতি বছর 1-2 করে বাচ্চা নৌকাতে স্কুলে যাবার সময় হয় পুরন্দপুর ঘাটে, ধামালিপাড়া পুরন্দপুরের সেতুতে, কিংবা আমাদের পুরাডাঙ্গার ঘাটের সেতুতে মারা যায়। একটা সেতু করতে পারলো না 15 বছরে। আর আমরা তো বলছি যে আমরা গাদলার সেতু করেছি, আমরা বলছি খড়গ্রামে বামফ্রন্ট সরকারের সময় পুরন্দপুরের আমরা বোলতুলি সেতু তৈরি করেছি, অজস্র আছে এরকম উদাহরণ। আর তুমি যেটা বলছো সেটা তো ইনফ্রাস্ট্রাকচারের ম্যাটার, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বাইনারিটা চলছে তৃণমূল ভার্সেস বিজেপি, সেই বাইনারিটা কাটিয়ে, এবং সেখানে কিছুটা ধর্মের গন্ধও রয়েছে, সেই বাইনারিটা কাটিয়ে শুধুমাত্র ডেভেলপমেন্টের প্রশ্নে ভোট জেতা সম্ভব বলে তুমি মনে করো? খড়গ্রামের মানুষ, আমরা বিশ্বাস করি এবং খড়গ্রামের মানুষের উপর আমাদের এই আস্থা এবং ভরসা আছে, কারণ খড়গ্রামের মানুষ বামপন্থী বিধায়ককে বারবার বিধানসভায় পাঠিয়েছেন। একবার শুধু এখানে খড়গ্রামে কাস্তে হাতুড়ির প্রতীকের প্রার্থী হেরেছেন, বাকি 2বার তো আমাদের ক্ষমতা চলে যাওয়ার পর এই সিটে কংগ্রেসের সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়। এই 2টো সিট পরপর 2বার কংগ্রেস লড়েছিল। 10 বছর পর, প্রায় 10 বছর পর আমরা খড়গ্রামের মানুষ আবার কাস্তে হাতুড়ির প্রতীক ফিরে পেয়েছে। একদিকে যেমন কাস্তে হাতুড়ির প্রতীকের প্রতি খড়গ্রামের মানুষের ভালোবাসা, অন্যদিকে জনগণের প্রার্থী হিসাবে মানুষের মন জয় করে মানুষের কাজ করার মতো প্রার্থী, এই 2টো ফ্যাক্টর এখানে কাজ করছে। এই ফ্যাক্টরে বাজেট কোনো ফ্যাক্টর না? এই যে ধরো হিউজ অর্থ নিয়ে তৃণমূল কিংবা বিজেপি যখন প্রচারে নামছে, যদিও তোমার যে ভিডিও আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুমি ছাড়ছো, সেগুলো একটা ভালো ব্রিজ, এবং বহু দূর দূরের মানুষও দেখছেন যারা খড়গ্রামের হয়তো নন। আমরা কলকাতায় বসেও সেই ভিডিও দেখেছি। কিন্তু ডোন্ট ইউ থিঙ্ক যে বাজেট কোনো ইস্যু হচ্ছে, নাকি মানুষের ভালোবাসা এগিয়ে চলেছে? মানুষ শেষ কথা বলবে, জ্যোতি বসু বলেছিলেন, খড়গ্রামে আবার প্রমাণ হবে কোনো টাকা পয়সা গুন্ডাগিরি কোনো কিছুই কাজ করবে না। জনগণ যখন সংগঠিত হবে, সমস্ত গুন্ডারাজ ভেঙে ফেলবে, সমস্ত দুর্নীতিরাজকে ভেঙে ফেলবে। আর পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত রকমের অপশাসনের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ জিতেছে। তাই খড়গ্রামের মানুষ জিতবে, খড়গ্রামের জনগণ জিতবে। আর খড়গ্রামের জনগণের প্রার্থী যিনি আছেন, তিনার পক্ষে রায় হবে। মানুষের উপরে বিশ্বাস এবং ভরসা আছে, এখানে টাকা পয়সা কিছুই কাজ করবে না। জোদা, তোমার সাথে কথা বললে যেটা উঠে আসে সেটা হচ্ছে যে একটা দীর্ঘ আন্দোলনের ইতিহাস। তুমি বহু আন্দোলনে থেকেছো, মার খেয়েছো, আবার তার সাথে কলকাতা সহ গোটা রাজ্যে রাজনীতি করে আবার খড়গ্রামে ফিরে এসছো। তুমি কি মনে করো তোমার এই যে আন্দোলনের ইতিহাস, মিডিয়া কভারেজ, এটা তোমাকে এবারের ভোটে একটা এক্সট্রা মাইলেজ দেবে? মানুষ এর বাড়িতে বাড়িতে যখন যাচ্ছি, নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আমরা হয়তো 2টো চোখ দিয়ে দেখি, মানুষ কিন্তু লক্ষ লক্ষ চোখ দিয়ে আমাদেরকে দেখছে। টিভি মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, তার মাধ্যমে একদম গ্রামের প্রত্যন্ত মারা বোনেরা, ভাইয়েরা, দাদারা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন বলছে এই দেশে আরজি করের দাদাটা যাচ্ছে। মানে ওই যে আরজি করের
ঘটনায় মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা গাড়ির সামনে নিজের বডিটাকে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানালো যে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যখন আনিস খানকে ছাদ থেকে পেলে খুন করার পরে আমরা যখন লড়াই করতে গেলাম, যখন হাওড়া গ্রামীণ এসপি অফিস অভিযান করলাম, তখন যেমন মীনাক্ষী মুখার্জিদেরকে জেলে নিয়ে গেল, আমাদের সেদিন কিন্তু পিঠের চামড়াটাকে ফাটিয়ে দিয়েছিল। মানুষ কিন্তু এই দাগগুলো ভুলে যায়নি। এখন গ্রামে গেলে সেই কথা আমরা শুনতে পাচ্ছি যে এরা আনিস খানের আন্দোলন করেছিল, এরা আরজি করের মুভমেন্ট করেছিল। তাই লড়াই আন্দোলন ছাড়া জনগণের নেতা হওয়া যায় না। আমরা তো আর দিদিমণির দলের অনুগামী নয় যে মাথার উপরে কারোর হাত দিয়ে নেতা হবে। আমরা একদম স্কুল জীবন থেকে, আমি আর ওনার নাম নিচ্ছি না, আমরা স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে আন্দোলন লড়াই করতে 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 রাজ্য স্তরে আন্দোলন করেছি এবং গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বলেছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই আন্দোলনের কথা ধরে একটা জিজ্ঞেস করি, বলুন। পানিহাটিতে কলতান দাশগুপ্তের প্রতিদ্বন্দ্বী হিসাবে যিনি দাঁড়িয়েছেন রত্না দেবী, যদিও তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি তোমাকে প্রশ্নটা করছি, তিনি একটা সময় খুব স্পেসিফিক অভিযোগ করেছেন যে এই আন্দোলনের মাধ্যমে বামপন্থীরা তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে। তোমরা কি ফায়দা তুলতে সেদিনকে গেছিলে? প্রথম থেকে আমরা যেদিন আরজি করের সামনে গাড়িটা আটকেছিলাম, সেদিনও কিন্তু আমরা আমাদের সংগঠনের কোনো ফ্ল্যাগ দেখাতে পারবেন না আপনারা ব্যবহার করেছি, আমরা করিনি। আমরা অবস্থানে বসেছিলাম, সমস্ত অংশের মানুষকে আমরা সঙ্গে নিয়েছিলাম, কারণ আমরা লড়াইটা শুধু এসএফআই ডিওয়াইফাই থেকে করতে পারতাম, কিন্তু না, আমরা ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, খেতমজুর, আইনজীবী, চিকিৎসক, সরকারি কর্মচারী সবার কাছে আহ্বান জানিয়েছিলাম যে একটা বিরাট যুদ্ধ, একটা বিরাট লড়াই, এই লড়াই একা আমরা লড়তে পারবো না, এই লড়াইয়ে সব অংশের মানুষের সহযোগিতা চাই। এই যেদিন খড়গ্রামের প্রার্থী ঘোষণা হয় সেদিনও আমরা বলেছিলাম যে বিরাট যুদ্ধ, বিরাট লড়াইটা আমরা সিপিএম একা লড়তে পারবো না, এই লড়াইয়ে এই সব অংশের সহযোগিতা আমরা চাইছি। কারণ এই সব অংশের সহযোগিতা ছাড়া এই দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আর একদিকে তৃণমূল আর বিজেপি যে একটা সেটিং দল, একটাই দল, তার বিরুদ্ধে এই লড়াইটা এস্টাবলিশ করা কিন্তু খুব কঠিন কাজ। কারণ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে জানি না। আরজি করের ঘটনা সেটা প্রমাণ দিয়েছে যে আমরা মানুষকে সঙ্গে নিয়েই রাজনীতিটা, লড়াইটা করি। তার কারণ 14ই আগস্টের রাত্রিটা একটু মনে করে দেখবেন। 14ই আগস্টের রাত্রে আমরা সব অংশের মানুষকে কল দিয়েছিলাম। আরজি করের গেটের সামনে লাখো লাখো মানুষ আমাদের অবস্থান মঞ্চের সামনে উপস্থিত হয়েছিল। সেদিন কাঁদানে গ্যাসটা, সেদিন লাঠি দিয়ে পেটানোটা আমাদের অবস্থানের মঞ্চের উপরে সেদিন এসেছিল। ওদের লক্ষ্য বামপন্থীদেরকে শেষ করা, তৃণমূল এবং বিজেপির। ওদের লক্ষ্য লাল ঝান্ডাকে শেষ করো। ওরা নতুন প্রজন্ম নিয়ে কোনো কথা ভাবে না। আর যদি নতুন প্রজন্ম নিয়ে ভাবতো তাহলে নতুন প্রজন্মের হাতে মালুই ধরিয়ে দিত না। মন্দির হোক, মসজিদ হোক, সব হোক, কিন্তু নতুন স্কুল হবে না, নতুন কলেজ হবে না, নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে না, নতুন কলকারখানা হবে না, বাংলার ছেলেরা কোথায় কাজ পাবে? এই যে তুমি যে ইস্যুগুলোর কথা বলছো, দেখা যাচ্ছে, আমি বলছি এটাই সঠিক, কিন্তু এই ইস্যুগুলো দিয়ে ভোট মেশিনারিতে কেউ খুব একটা সাকসেস পাচ্ছে না। আমি কেন জানি না পাচ্ছে না। এই প্রায় সেম কথা প্রশান্ত কিশোর বিহারের নির্বাচনের সময় বলেছিলেন যে কর্ম, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য ইত্যাদি, ফলাফল খারাপ হয়েছিল। এবারে আবার তোমরা এই ইস্যুগুলোর কথা বলছো যে ইস্যুগুলো সঠিক, যে ইস্যুগুলোই উঠে আসা উচিত, কিন্তু কোথাও গিয়ে ফ্রাস্ট্রেটেড লাগে না যে এই ইস্যুগুলো তুলে ধরার পরেও ভোট শতাংশ বলো বা সংগঠন বলো 2011-র পর থেকে একদম ধস নেমে গেল? ফার্স্টেড হলে পরে আমরা ব্রিগেড সমাবেশ করতে পারতাম না। ফার্স্টেড হলে
আমরা বাংলা বাঁচাও যাত্রা করতে পারতাম না, ফার্স্টেডেড হলে আমরা ইনসাফ যাত্রা করতে পারতাম না। আমরা জানি বার মানুষের কাছে আমরা যতবারই হারি না কেন, মানুষের কাছে সত্য কথা আমরা বলবো এবং সঠিক রাস্তা দেখাবো। আজ নয়তো কাল একদিন মানুষ আমাদের কথা বলবে এবং আমাদের কথা শুনবে, এই ভরসা আমাদের মানুষের কাছে আছে। তোমার পেজের সোশ্যাল মিডিয়ার প্ল্যানারটাকে যে এত ভাইরাল হচ্ছে, তোমার এই 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 সাধারণত এই গ্রামের মাঠে বসে, আমারও এটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে একদম গ্রামের মাঠে বসে একটা পডকাস্ট। আর তোমার প্ল্যানারটাকে? আমাদের প্ল্যানার ওই রকমভাবে কেউ নয়। প্রথম যখন শুরু করি তখন আমাদের পার্টির যিনি গাড়ির চালক ছিলেন, আমাদের যারা পাশে কমরেড ছিলেন, তাদেরকেই বলতাম যে মানুষ কি বলছে সেগুলো তোমরা রেকর্ড করো, এবং রেকর্ড করার পরে সেগুলো আমি নিজেই আমার পেজে, আমাদের পার্টির বিভিন্ন পেজে দিতাম, এবং সেটা মানুষ একটা আর্টিফিশিয়ালি নয়, এটা নর্মাল ভিডিও যেটা মানুষ গ্রহণ করত, এবং মানুষ গ্রহণ করছে মানে আমাদেরকে বুঝতে হবে, মানুষের চাহিদাটা বুঝতে হবে। আর আমরা মনে করি যে মানুষের চাহিদা আমরা বুঝতে পারছি। এখানে আরেকটা বিষয় আছে যে এই যে ধরো আমি তোমার ভিডিওতেও কমেন্ট দেখছিলাম, সবাই প্রায় লিখছেন যে ধ্রুবজ্যোতি সাহা জিতছেন, বা ফেসবুকে যখন সিপিএম কোনো ভিডিও আপলোড করে সমর্থনের মানে বন্যা বয়ে যায়। মানে ওই সমর্থনে বোধহয় ফেসবুকে ভোট হলে 294 280টাই সিপিআইএম জিতে যেত। কোথাও কি গিয়ে তোমাদের ভোট মেশিনারির একটা দুর্বলতা আছে যে মানুষ তোমাদের সমর্থক তাদেরকে কেন্দ্রে গিয়ে তোমাদের চিহ্নে বোতামটা টেপাতে পারছো না বলেই ভোটের ফলাফলটা খারাপ হচ্ছে? দেখুন, এর আগের নির্বাচনগুলো দেখবেন, সেই নির্বাচনগুলোই একটা প্রশাসনের হুমকি, তৃণমূলের হুমকি, ভোট না দিতে দেওয়া, আবার ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে লুট করানো। এই চক্রান্ত তো তৃণমূল বিজেপি ছিল। ভোটের রেজাল্ট আপনি দেখছেন, কিন্তু জনসমর্থনটা দেখুন। আজ নাই তো কাল কিন্তু মানুষ প্রতিবাদ প্রতিরোধের বার্তা খুলবে। মানুষের চোখের সামনে তৃণমূল আর বিজেপি যে পর্দাটা নামিয়ে রেখেছে, পর্দাটা ছিঁড়ে দেবে। কংগ্রেসের সাথে জোট না হওয়াটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে করো তোমার? এই স্পেসিফিক্যালি যেহেতু তুমি মুর্শিদাবাদ জেলাতে আছো আমি বলছি, কারণ হয়তো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কংগ্রেসের একটা যে ভোট পার্সেন্টেজটা আছে সেটা নেগলিজেবল, কিন্তু যেহেতু তুমি মুর্শিদাবাদ জেলার একজন প্রার্থী, তোমার কি মনে হয় এটা? আমাদের পার্টি প্রথম থেকেই কংগ্রেসকে সহ বামপন্থী সব এই অংশকে জড়িয়ে আমরা আমাদের কাজ করতে চেয়েছিলাম। না ধ্রুবদা, সেইটা আমরা দেখেছি। আমি বলছি আজকের ডেটের গ্রাউন্ডে ভোটের অঙ্কে যদি এই যে জোটটা হলো না, এটা কি একটা নেগেটিভ তোমার জন্য? আমাদের ক্ষেত্রে নেগেটিভ বলে কিছু নেই এখন খড়গ্রামে, কারণ আমি প্রথমেই বলেছি যে জনগণের প্রার্থী হিসাবে স্ট্যাবলিশড, এবং ভোটের শুরুর আগেই বলেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সব অংশের মানুষের মধ্যে যারা ভালো মানুষ আছে তারা আমাদেরকে সমর্থন করুন, কারণ এই লড়াইটা একমাত্র খড়গ্রামের মাটিতে আমরা লড়তে পারবো। মানুষ আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সাড়া দেবে আমাদের মিটিংয়ে, আমাদের মিছিলে। তার জন্যই মানুষের এত সাড়া এবং এত জমায়েত আমাদের হচ্ছে। কারণ যারা বিজেপি করে, যারা তৃণমূল করে, যারা কংগ্রেস করে, তারা সবাই খারাপ লোক নয়, তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম ভোটের শুরুতে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন। তারা আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে। কেউ প্রকাশ্যে করছে, কেউ গোপনে করছে, কেউ তরমুজের মতনও সহযোগিতা করছে। তরমুজের প্রসঙ্গ উঠলো, তোমার এরপরে ভোটের প্রচার আছে। আমার লাস্ট প্রশ্ন, সিপিআইএম বহু সমর্থক একটা ইনসিকিউরিটিতে ভুগছেন যেভাবে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনা ঘটছে, বহু লোক তারা হয়তো মনে মনে এটা ভাবছেন যে ভোটটা দেবো, ধ্রুবজ্যোতি সাহা
লাল পতাকার প্রতীকে জিতবে, জিতে আবার বেশ কয়েকজনের মতো পরিবর্তন করবে না তো? দেখুন, আমরা 2011 সালে বামফ্রন্ট সরকার যাবার পরে পার্টির হোল টাইমার হয়েছিলাম, চাকরি করিনি, এমনকি বাবার চাকরিটাও করিনি। সেই ইচ্ছা শক্তি যদি আমাদের থাকতো তাহলে পাল্টিটা অনেক আগেই খেতাম। আর মানুষ এই ভরসা বিশ্বাস করেছে বলে কাল তো রেজাল্ট বেরিয়ে যায়নি, রেজাল্ট বেরোনোর দিন দেখবেন মানুষ সেই বিশ্বাস এবং ভরসা খড়গ্রামের জনগণের প্রার্থী ধ্রুবজ্যোতি সাহার উপর করেছে যে এ ছেলে তরমুজ ফাটাতে পারবে। আর বলছি, খড়গ্রামের জনগণ তরমুজ ফাটাবে, সবুজ ফাটিয়ে লাল বেই করবে। 4 তারিখে কথা হবে আপনার সঙ্গে। অনেক শুভেচ্ছা রইল ধ্রুবদা, থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা সময় দেওয়ার জন্য।